নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। স্বাগত নতুন একটি এপিসোডে। আশা করছি সবার শরীর ভালো আছে এবং বৃষ্টিও শুরু হয়ে গেছে, এবং এই বৃষ্টির ওয়েদারে কিন্তু গল্প শোনার আনন্দটা শুধু গল্প নয়, ঘটনাগুলিকে গল্পরূপে শোনার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই আনন্দটা একমাত্র গল্পপ্রেমী মানুষরাই বোঝে। আশা করছি এই আবহাওয়াতে আমাদের প্রেতজনের এই এপিসোডটাও তোমরা দারুণভাবে এনজয় করছো। এবং আজকের তোমাদের জন্য যে দুটি ঘটনায় কিন্তু গায়ের লোম খাড়া করে দেওয়ার মতন ঘটনা। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। শুরু করছি আজকের 15 নম্বর এপিসোড। নমস্কার রাজদা, আমি পূর্ব বর্ধমানের গৌরব। আশা করছি ভালো আছো এবং সকল সদস্যরাও ভালো আছে। আমি প্রেতজনের একজন নিয়মিত শ্রোতা। এখন শনিবার করে প্রায় অপেক্ষা করে থাকি কখন এপিসোড আসবে। আশা করছি আজকের যে ঘটনাটি পাঠাচ্ছি শ্রোতাদের ভালো লাগবে। এবার ঘটনায় আসছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। সেই বছর গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে যাই আমরা সবাই বলতে মা, আমি ও আমার দাদা। আমার দাদুর বাড়ি জয়নগরের প্রত্যন্ত এক গ্রাম এলাকায়। সেই সময় তখনও বিদ্যুতের কোনো ব্যবস্থা গ্রামে ঢোকেনি। যেদিন যাই তার পরের দিন আমার দাদু, আমি ও আমার দাদা তিনজনে মিলে বাড়ির পেছনের দিকের জঙ্গল পরিষ্কার করছিলাম। আমার দাদুর বাড়ি গেলে এমন মজা করতে করতে আমরা অনেক কাজ করি, আমাদের বেশ ভালোই লাগে। কিন্তু এর আগে বাড়ির এই দিকটা কখনো পরিষ্কার করতে আসিনি। অনেকটা পরিষ্কার করার পর সামনের একটা মাঝারি বড় নিম গাছের দিকে আঙুল দেখিয়ে দাদা বলল, দাদু এটাও কেটে দিচ্ছি, এমনি এটার জন্যই এদিকে আলো আসে না। এই বলে কাঠারির এক কোপ বসিয়ে দেয় গাছের গায়ে। এটা দেখে প্রায় ছুটে আসে দাদু আমাদের কাছে এবং বলে, আরে আরে বেটা, করিস কি? নিম গাছ কাটতে আসে কখনো? পাগল সেলিবিলে সব। যা, অনেক কাজ হয়েছে, গিয়ে হাত মুখ ধো। এই শুনে আমার দাদা বলে, কেন দাদু, নিম গাছে কি আছে যে কাটতে নেই? দাদু তার ধুতির গিট বাঁধা কোণ থেকে বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি বার করে ধরিয়ে বলে, আরে কি আর ঠাকবে, ওই গাছ অনেক পুরাতন গাছ, ওই গাছের অনেক ঘটনা আছে। তোমরা তো ওসব কিছুই জানো না, কিন্তু আজকালকার সেলিবিলে ওই জন্যই ওই গাছের পিছনে এরকম ঝোপ জঙ্গল হয়ে পড়ে থাকে। এই বলে দাদু আমাদেরকে নিয়ে ঘরে চলে আসে। তবে আমার দাদা যে তার জীবনের সবচাইতে বড় ভুলটি করে ফেলেছিল তা দাদা ভাবতেও পারেনি। রাত হলে খাওয়া দাওয়া শেষ করে দাদুর ঘরে ঘুমাতে যাই, আর আমার মা ও দিদা অন্য ঘরে শুয়েছিল। দাদু এই নিম গাছ নিয়েই অনেক গল্প বলছিলেন। গল্প শুনতে শুনতে আমরা যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমাদের খেয়াল নেই। ঘুম ভাঙে দাদার গোঙানিতে। চোখ খুলতে দেখি জানালার বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড হাত, আর সেই হাত দিয়ে গলা টিপে ধরেছে আমার দাদার। আমি চমকে উঠে থরথর করে কাঁপতে কাঁপতে দাদুকে ডাকি, ও দাদু, দাদু, ও দাদু। দাদু চমকে উঠে আমাকে চেপে ধরে তার দিকে টেনে নেয়। ওদিকে আমার দাদা ছটফট করছে। আমার দাদু ভয় ভয় জিজ্ঞাসা করে, কে কে তুমি? ছেড়ে দাও আমার নাতিকে। জানালার ওপাশ থেকে ফ্যাঁসফ্যাঁসে গলায় উত্তর আসে, তোর নাতি নিম গাছে কেন কোপ মেরেছে? কি ভেবেছে আমার
আমার ঘর ভেঙে দেবে? দাদু দুহাত জড়ো করে তাকে বলে, ও ও জানতো দাও, বাচ্চা মানুষ ছেড়ে দাও, ওকে মেরো দাও, দয়া করে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো। সেই ফ্যাস ফ্যাসে গলায় উত্তর আসে, এই বাচ্চাই তো আমার ঘর ভেঙে দিচ্ছিল। সাবধান, এই নিম গাছেই আমি থাকি। আমার ঘর যদি কেউ ভাঙতে আসে, তার বংশ আমি নির্বংশ করে ছাড়বো। আমার দাদুর অনেক কাকুতি মিনতি করার পর দাদার গলা থেকে সে হাত সরে যায়। তারপর ফ্যাস ফ্যাসে গলাটি বলে উঠল, দ্বিতীয়বার যদি এই ভুল হয়, তবে আমি এই নিম গাছেই থাকি। তোদের কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু এই নিম গাছে যেন কেউ হাত না দেয়। চারিদিক কেমন যেন নিস্তব্ধতায় ভরে গেল। দাদু আমার দাদাকে তুলে জল খাওয়ায়। সকাল হতে বাড়ির সকলকে সেই কথা জানায়। তারপর থেকে আমাদের উপর কোনো বিপদ এলে না জানি কিভাবে আপনা আপনি সেই বিপদ কেটে যায়। দাদু ও দিদা মারা গেল আজ 4 বছর হবে। তারপর সেই বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। সেই নিম গাছ আজ আরো বড় হয়ে উঠেছে। সবার বিশ্বাস এখনো ওই গাছে ব্রহ্মদত্তী থাকেন। সিরিয়াসলি মানে ঘটনাটা যখন পড়ছিলাম গায়ে না কাঁটা দিচ্ছিল। জানি না এই ঘটনাটা শোনার পর যতবার আমার বাড়ির নিম গাছটা দেখবো গায়ে সত্যিই কাঁটা দেবে। দারুণ ঘটনা গৌরব, মানে এটা বলার জন্য আর অপেক্ষা রাখে না। আমার রিয়াকশন দেখেই আশা করছি তুমি বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো। মানে জাস্ট এখনো অবধি আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি রেকর্ডিং করছি, এখন আই থিঙ্ক রাত 1টা বাজে। আমি রেকর্ডিং করতে সবাই বসেছি, এখনই গায়ে কাঁটা দিচ্ছে আমার। থ্যাংক ইউ সো মাচ গৌরব এমন একটি ঘটনা পাঠানোর জন্য। মানে ঘটনাটা সত্যিই আমার মনে থাকবে, এই ঘটনাটা আমার সত্যি মনে থাকবে। আর বারবার যতবার আমার ঘরের পাশের ওই নিম গাছটা দেখবো আমার ততবার এই ঘটনাটা মনে পড়বে। থ্যাংক ইউ সো মাচ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। কাল কিছু কমেন্ট পড়ছিলাম, কমেন্ট সেকশানে দেখলাম তোমরা কয়েকজন লিখেছো যে আমাদের ঘটনাগুলিকে গল্পরূপে বলার যে টেকনিকটা, ঘটনাগুলিকে গল্পরূপে বলার যে আমাদের যে কন্টেন্টটা তোমাদের খুব ভালো লাগছে, তোমাদের খুব মানে ইন্টারেস্টিং লাগছে। তা শুনে সত্যিই ভালো লাগলো। এটা আমাদের একটা খুব বড় প্রাপ্তি, এটা আমাদের খুবই বড় একটা পাওনা তোমাদের কাছে থেকে। সত্যি এরকম আমাদের ছোট ছোট যে কনসেপ্টগুলো এগুলো যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে না, সত্যিই আমাদের ভালো লাগে। একটা খুবই ভেতর থেকে একটা আলাদা আনন্দ আসে যে আমরা যেটা করছি তোমাদের সত্যিই খুব ভালো লাগছে। আমাদের তো মূল বক্তব্যই এটা, আপনাদের ঘটনা আমাদের গল্প, এর মানেই তো এটা। আর বেশি সময় নেব না তোমাদের, চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা খুবই ছোট একটি ঘটনা, কিন্তু এটাও কিন্তু জাম্প স্কেয়ার টাইপের একটি ঘটনা। আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন প্রীতম ঘোষ। হেই রাজদা, আশা করছি ভালো আছো। প্রায় এখন রাত 3টে বাজে। আমি তোমাকে ঘটনা লিখতে বসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম ঘটনাটি তোমাকে লিখব, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই এখন সময় করে লিখতে বসেছি। ভালো লাগলে গল্পরূপে শোনার জন্য অপেক্ষায় থাকলাম। এবার ঘটনায় আসি। ঘটনাটা প্রায় ওই 6 থেকে 7 বছর আগের। আমাদের বাড়ি কলকাতাতে হলেও অনেক ভেতর দিকের একটি অঞ্চলে, মানে আসল শহরতলি থেকে অনেক ভিতরে। যেখানে থাকি তার বিবরণটা দিচ্ছি, তার কারণ ঘটনা বুঝতে শ্রোতাদের সুবিধা হবে। আমি যে পাড়ায় থাকি আজ থেকে 7 বছর আগে শুধুমাত্র আমাদের বাড়ি বাদ দিলে হাতে গোনা 4টে থেকে 5টা বাড়ি ছিল। আশেপাশে শুধুমাত্র ধুতু জলা জমি আর ঝোপ জঙ্গল। সময়টা তখন গ্রীষ্মকালের মধ্যবর্তী সময়।
আমার বাবা ও দুটো পাশের বাড়ির কাকা আমাদের বাড়ির সামনের মাঠে বসে আড্ডা মারছিল। তখন ওই রাত 1:30 হবে। সেই সময় আমরাও অনেক রাত অবধি জেগে থাকতাম, কিন্তু সেই দিন আমিও আমার মা ঘরে টিভি দেখছিলাম। সেই সময় আমাদের এইখানে কোনো বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে ব্যাটারি দিয়ে টিভি চালানো হতো। বাবা যেইখানে বসে গল্প করছিল, আশপাশটা একদম অন্ধকার। ঝিঝির ডাকে গ্রীষ্মকাল মেতে উঠেছিল, আর মাঝে মাঝে দক্ষিণ দিক থেকে ঠান্ডা বাতাস মনকে জুড়িয়ে দিচ্ছিল। গল্প করতে করতে আমার এক কাকা দেখে মাঠের থেকে কিছুটা দূরে একটি ভাঙা বাড়ি ছিল। এমনি সময় ওই দিকটা তেমন কেউ যেত না, আর রাত হলে তো ওই দিকে ঘেঁষার কথা খুব ভাবতেও না। আমার কাকা দেখে সেই বাড়ির ঠিক সামনে সাদা কিছু পড়ে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে অস্পষ্ট মনে হলেও বোঝা যাচ্ছে যেন কোনো মহিলা মূর্তি। সেই সাদা কাপড় পরা মহিলাটি একবার সেই ভাঙা বাড়িতে ঢুকছে ও কিছুক্ষণ পর আবার বেরিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এই দেখে আমার বাবা বলে, এই সুভাষদা, কি ব্যাপার বলো তো, গিয়ে দেখবে একবার? সুভাষ কাকু তাতে সম্মতি দেয় এবং বলে, হ্যাঁ, দেখতে হবে, চ তো দেখে আসি। এই বলে হাতে একটা টর্চ নিয়ে এগোতে থাকে সেই বাড়ির দিকে। বাড়ির সামনে যেতেই সেই সাদা কাপড় পরা মহিলাটি ঘরের ভেতরে ঢুকে যায়। দূর থেকে সেটি দেখে আমার বাবা ও কাকারা একটু তাড়াহুড়ো করেই এসে দাঁড়ায় বাড়িটির সামনে। বাড়ির সামনে থেকেই হাঁকডাক করতে থাকে, ঘরের ভেতর কেড়ে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও যখন বাড়ির ভেতর থেকে কোনো উত্তর আসে না, তখন মৃদুল কাকু বলে, ভিতরে গিয়ে একবার দেখবে নাকি বলো তো সুভাষদা? সুভাষ কাকু উত্তর দেয়, হ্যাঁ, এত দূর যখন এসেই গেছি, চল না দেখা যাক কি হয়। আশেপাশে চারিদিকে ঝোপ জঙ্গল ভর্তি। ঝিঝি পোকার ডাক কানে তালা ধরিয়ে দিচ্ছে। ভেতরে ঢুকে বাবা চারিদিকে টর্চ দিয়ে দেখে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। অনেক খোঁজার পরও যখন কিছু পায় না, তখন আমার বাবা বলে, সুভাষদা, অনেক তো খুঁজলাম, কিছুই তো পেলাম না, বাদ দাও, চলো বাড়ির দিকে এগোই। সুভাষ কাকু তাতে সম্মতি দেয়। এই বলে যখন 3জন দরজার দিকে এগোলো, এরপর 3জন যা দেখলো, হয়তো নরম মনের কোনো মানুষ হলে তক্ষুনি হার্ট ফেল করে মারা যেত। 3জন দেখে দরজার সামনে দাঁড়িয়ে সাদা শাড়ি পরে সেই মহিলা মূর্তি। তার চুল যেন অন্ধকারে মিশিয়ে যাচ্ছে, তবে তার চোখের জায়গায় তৈরি হয়েছে অতল গহ্বর। তার মুখে রক্তের কোনো চিহ্ন মাত্র নেই। সেই অতল গহ্বর চোখ দিয়ে একভাবে তাকিয়ে আমার বাবা ও কাকাদের দিকে। এই দেখে আমার বাবা চমকে উঠে কাঁপতে কাঁপতে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে বাড়ির ভাঙা জানলা থেকে বেরিয়ে এক ছুটে এসে পৌঁছায় আমাদের বাড়ির সামনে এবং তক্ষুনি জ্ঞান হারায়। আমিও আমার মা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে দেখি বাবা উঠানে পড়ে আছে। আমার মা ভয় পেয়ে কাঁদতে শুরু করে। তারপর বাবাকে উঠিয়ে মুখে চোখে জল দিতে বাবা চমকে ওঠে এবং বাবার জ্ঞান ফেরে। আমরা বাবাকে শান্ত করি এবং ঘরে নিয়ে যাই। তারপর বাবা আমাদেরকে সব ঘটনা বলার পর মা অনেক বকাবকি করে। বাবার কাছে থেকে সব শুনে পরের দিন সুভাষ কাকু ও মৃদুল কাকুর বাড়িতে যাই আমরা। গিয়ে দেখি সুভাষ কাকু স্বাভাবিক থাকলেও মৃদুল কাকুর এই ভয় সহ্য না করতে পেরে তার নার্ভের সমস্যা শুরু হয়। তারপর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ওঝার কাছে নিয়ে যাওয়া হয় 3জনকে, এবং সেই ওঝা বলেন, আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগের কথা। ওই বাড়িতে এক পরিবার থাকতো, কিন্তু পারিবারিক অশান্তি সারাদিন লেগেই থাকতো। অনেক দিন এমন ঝামেলা সহ্য করতে করতে একদিন সেই মহিলার সূর্যের সীমা পেরিয়ে যায় এবং সেই মহিলা গলায় দড়ি দিয়ে মারা যায়। এরপর থেকে অনেকেই নাকি তাকে
সেই বাড়ির আশেপাশে দেখেছে। এই কারণেই ওই বাড়িতে তারপর আর কেউ থাকতে পারতো না, এবং তার বাড়িতে যারা থাকতেন তারা এখন অন্য জায়গায় গিয়ে থাকেন। তাই ওই ধারে কেউ আর যায় না। প্রীতম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। দারুণ একটি ঘটনা ছিল, একটা জাম্পস্কেয়ার টাইপের ঘটনা ছিল এটা। আশা করছি পরবর্তীকালেও তোমার থেকে আরো ঘটনা আমরা পাবো। আজকের ঘটনা দুটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনারা আপনাদের ঘটনা কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। আমরা ফিরছি আগামী শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে শুভরাত্রি।